অ্যাঙ্গেল আমি বলবো যে অ্যাঙ্গেলে তারা লিখছেন, আহ, উম, সেই ভাষ্য এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য, এই দুটি ভাষ্য মিলিয়ে আমরা আশাবাদী হতে পারি যে হয়তো বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের বিপক্ষে হাসিনার একচেটিয়া আধিপত্য যে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং ভারতকে যেভাবে একটা দানবে পরিণত করেছিল বাংলাদেশকে শোষণ করার জন্য, এমন একটা অবস্থা যে মানে হাসিনা যদি আর কিছুদিন থাকতো বাংলাদেশ হয়তো ভারতের একটা অঙ্গরাজ্যই হয়ে যেত, এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ। সেই জায়গাটা থেকে আমার আমার মনে হচ্ছে এই বিবৃতি এবং রিপোর্টিং সবকিছু মিলিয়ে ভারত হয়তো বেরিয়ে আসবে, তাদের দাদাগিরি বন্ধ হবে, প্রতিবেশী সুলভ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে গড়ে উঠবে। বাট সেজন্য অবশ্যই বাংলাদেশের গুম খুনের জন্য, বাংলাদেশের গণহত্যার জন্য ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে, আসাদুজ্জামান কামালকে প্রত্যার্পণ করতে হবে এবং বিভিন্ন মামলায় যারা ইতিমধ্যে আসামি, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, যাদের মামলা চলছে, বাংলাদেশের অপরাধীদেরকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আসলে প্রতিষ্ঠা করা যাবে না। আর তার চেয়েও সবচেয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, তার চেয়েও সবচেয়ে বড় যে মর্মান্তিক যে বিষয়, সেটি হচ্ছে যে শেখ হাসিনা, আপনারা যদি দেখেন যে গত কিছুদিনে প্রায় ১৫ মাসে আপনারা শেখ হাসিনার কাছ থেকে কোনো ধরনের দুঃখ প্রকাশ, কোনো ধরনের সরি আপনারা কিন্তু পাবেন না। শেখ হাসিনা তার মতো করেই ধরো, মারো, কাটো, এই করো, সেই করো, এইসব কথা তিনি বলে গেছেন, বলে যাচ্ছেন এবং কন্টিনিউ সেটি বলে যাচ্ছেন। এবং তার যে টেলিফোন আহ, উম, আহ, যে কথোপকথনগুলো, আহ, তার যে টেলিফোনে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো, সেখানে তিনি বলছেন কিভাবে কাকে ফাঁসি দিয়েছেন, কিভাবে তিনি মেরেছেন, এদের একটারও ছাড়বেন না, সবগুলা তিনি ফাঁসিতে ঝুলাবেন, কার বাড়ি জ্বালাচ্ছে তার বাড়ি জ্বালিয়ে দাও, তোমাদের হাত নাই, তোমাদের পা নাই, তোমরা অর্থাৎ ধরেন এখনো বাংলাদেশের মধ্যে একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করে, একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই হাসিনার যে প্রচেষ্টা। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কদিন আগে কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে একটা সাক্ষাৎকারে কিন্তু স্বীকার করেছে যে জুলাই আন্দোলনে তারা কিভাবে দমন পীড়ন চালিয়েছে, সেই জায়গাটা কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু স্বীকার করে গেছে। এবং আমি এটি রেখেছিলাম, আমি খোঁজার চেষ্টা করছি যে এটা কোথায় আছে আসলে। এত ডকুমেন্ট, এত কিছু জমা হয়ে যায় যে সেগুলো দেয়াটা খুব টাফ। একসঙ্গে উম, আহ, বসতে গেলে একটু সমস্যা পড়ে যেত। তো যাই হোক, পাওয়া গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হয়। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ, পলাতক হাসিনা যিনি আহ, জুলাইতে গণহত্যার আদেশ দিয়েছিলেন, প্রায় ১৪০০ মানুষকে হত্যা করেছিলেন, ছাত্র জনতাকে হত্যা করেছিলেন, শিশুদের হত্যা করেছিলেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই মামলার রায় বেরিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করেছে। পাশাপাশি তার স্বরাষ্ট্রমন্ত্রীকেও একই দণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হয় আইজিপি কে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি আপনারা সবাই অবগত আছেন। তো শেখ হাসিনার এই এই আদেশের পরে, এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে, দিল্লির অবস্থানে আমরা কিছুটা পরিবর্তনের আভাস দেখছি। এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে একটি আহ, স্টেটমেন্ট দেওয়া হয়েছে ১৭ই নভেম্বরে এবং সেই স্টেটমেন্টে বলা হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট অ্যানাউন্স বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ কনসার্নিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা. As a close neighbor, India remains committed to the best interests of the people of Bangladesh, including in peace, democracy, inclusion, and stability in that country. We will always engage constructively with all stakeholders to that end.
ছোট একটা স্টেটমেন্ট হাসিনার এই ফাঁসির আদেশের পরপরই তারা এই বিবৃতি দেয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তো এই 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 যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের বাংলাটা করার আগে আমি আপনাদেরকে এই স্টেটমেন্টটাকে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের কয়েকজন আ ডিপ্লোম্যাটের সঙ্গে কথা বলেছি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এবং হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে হাসিনাকে রক্ষা করার জন্য বা হাসিনার ব্যাপারে তাদের যেই বাড়াবাড়ি রকমের যে আন্তরিকতা, তাকে যেভাবে প্রোটেকশন এ রাখা যা কিছু, এই স্টেটমেন্টটার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন সে অবস্থান থেকে দিল্লি সরে আসছে। আমি যদি আপনাদেরকে কয়েকটা পাওয়ার পয়েন্ট স্লাইড একটু দেখাই। যেমন ধরেন আ ভারতের এই যে প্রতিক্রিয়া এটাকে আমরা বলতে পারি একটা সতর্ক প্রতিক্রিয়া। কারণ ভারত বলছে হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট, অর্থাৎ দূরত্ব রেখে সতর্ক পর্যবেক্ষণ, হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট, তারা কিন্তু আ মানে এই আদালত সম্পর্কে বা এই রায় সম্পর্কে কোন ধরনের মন্তব্যে যায়নি এবং এই জাতীয় বাক্য সাধারণত ব্যবহার করা হয় যখন কোন দেশ সরাসরি মন্তব্য করতে চায় না। কিন্তু ঘটনাটাকে তারা এড়িয়েও যেতে পারছে না। পাশাপাশি এটাকে আপনি এন্ডোর্সমেন্ট বা কনডেম করা আ একেবারে একটা মাঝামাঝি অবস্থান, এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক মাঝামাঝি অবস্থান যেটি আসলে ভারতের কাছ থেকে শেখ হাসিনা অন্তত আশা করে না। শেখ হাসিনা হয়তো আব শেখ হাসিনা এবং তার অনুসারী আওয়ামী লীগের যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন যে ভারত হয়তো তীব্র নিন্দা জানাবে। বলবে যে এটা কোন কোর্টই না, এই কোর্টে কোন বিচারই হয় নাই। কিন্তু সেই জায়গাটায় ভারতের এই যে সতর্ক পর্যবেক্ষণ বা একটা মাঝামাঝি অবস্থান, আ সেটি অ্যাকচুয়ালি আমার চোখে পড়েছে। আ ২য় স্লাইডে যদি আমি যাই, ২য় স্লাইডে আ ভারত বলছে ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কনসার্নিং, অর্থাৎ এই রায়টা কনসার্নিং ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আ অর্থাৎ ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছে। এবং আ এটা এক ধরনের স্বীকৃতি যে ফরমার পিএম হিসেবে উল্লেখ করে ভারতের এখনকার অগ্রাধিকার যে বাংলাদেশ এবং হাসিনা নয়, এটি তারা ডিপ্লোম্যাটিক্যালি কূটনৈতিকভাবে তারা এক ধরনের বার্তা দিল এবং তারা এখন ভারত ধরেন এখন হাসিনা কেন্দ্রিক নীতির বদলে বাংলাদেশ গভর্নমেন্ট বা এবং পিপল সেন্ট্রিক পলিসিতে সরে আসছে। তার পরবর্তী যে বিবৃতির লাইনগুলো সেখানে এটি আরো বোঝা যাবে। আমি যদি ৩ নাম্বার স্লাইডে যাই, এখানে তারা ভারত বলছে যে তারা হুম, উম আ বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। অ্যা তারা ভারত বাংলাদেশের জনগণের পাশে কাজ করতে চাচ্ছে এবং তারা বলছে যে তারা পিস, ডেমোক্রেসি, ইনক্লুশন, স্ট্যাবিলিটি, অ্যা এই ৪ টিকে তারা অগ্রাধিকার দিবে এবং উম এটা এক ধরনের ইঙ্গিতপূর্ণ এই ৪ টি শব্দ, যে ৪ টি শব্দ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যে কাজ করার উম যে একটা উম ইচ্ছা, আ সেটি বোঝা যাচ্ছে এবং এই শব্দগুলো খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে। এটা একজন এ এ যারা আ ডিপ্লোমেট আছেন তাদের বিষয়গুলো আরো ভালোভাবে হয়তো ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু আমি জাস্ট একটা আউটলাইন দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানটা বসলাম আপনাদের সাথে। এটা এক ধরনের একটা সফট রিমাইন্ডার, বাংলাদেশের শান্তি, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা যে দরকার, সেটা তারা অতীতে অনেকে বলছে যে হাসিনা সরকারের অধীনে এই বিষয়গুলো প্রশ্নের মুখে ছিল। এবং বাংলাদেশের মানুষ খুব ভুক্তভোগী। হাসিনা আ এই যে শান্তি, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতার জায়গাটায় বাংলাদেশের মানুষের উপর এক ধরনের নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছে। গুম, খুনের রাজত্ব চালিয়েছে। সেই জায়গাটা থেকে ভারত সরাসরি কিছু না বললেও তারা বলছে যে পিস, ডেমোক্রেসি, ইনক্লুশন অ্যান্ড স্ট্যাবিলিটি, এই পরোক্ষ বার্তার মাধ্যমে তারা বলছে যে অশান্তি, একচেটিয়া ক্ষমতা বা অগণতান্ত্রিক ব্যবস্থাকে ভারত চায় না। আ আমি যদি পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে ভারত বলছে আ যে উম engaging all stakeholders, অর্থাৎ সব পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা। ইন্ডিয়া will engage all
উইথ অল স্টেক হোল্ডার্স আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। মাল্টি ডিরেকশনাল ডিপ্লোম্যাসি এটা হচ্ছে বহুমুখী আ কূটনৈতিক যোগাযোগ। অর্থাৎ নতুন রাজনৈতিক শক্তিগুলোকে যে ভারত গুরুত্ব দিবে রাজনৈতিক দলের উপর, একটি রাজনৈতিক দলের উপর যে নির্ভরশীলতা ভারতের, সেখান থেকে যে ভারত বেরিয়ে আসছে এবং এই যে ট্রানজিশন পিরিয়ড, এই ট্রানজিশন পিরিয়ডে যে সবাই এনগেজ করবে ভারত উম এই আম উম লাইনের মাধ্যমে এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আ তারপরে আমরা যদি দেখি বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক যে বাস্তবতা, বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় উম নিয়ে ভারতের এই যে রায় নিয়ে যে প্রশ্ন না তোলা, নতুন ক্ষমতা কাঠামো মেনে নেয়ার যে প্রস্তুতি এবং অ্যা সব মিলিয়ে বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক বাস্তবতার দিকে বাংলাদেশ এগুচ্ছে, অ্যা হাসিনা মুক্ত যে রাজনৈতিক বাস্তবতা, আ সেই বাস্তবতায় আসলে ভারতের যে স্টেটমেন্ট, সে স্টেটমেন্ট বলছে যে তারা এইটাতে অনেকটা মেনেই নিয়েছে বলা চলে আরকি। এমন একটা অবস্থা আমরা দেখছি। পাশাপাশি উম ভারতের এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো এই যে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করছে। তো আমরা ধরেন এখনো অনেক বিষয় নিয়ে বিতর্ক করছি, তর্ক করছি। ভারত কি করবে? ভারত কিভাবে কি করবে? এবং আমরা যদি সামগ্রিকভাবে যদি বলতে যাই যে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট থেকে তারা মানে হাসিনাকে বাঁচাতে আসছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা বা যেভাবে তারা আ মা সংক্ষিপ্ত যে প্রতিক্রিয়া দিয়েছেন তাকে বলা চলে যে রায়ের বৈধতা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই। এই রায় অবৈধ রায় বা এই বিচার প্রক্রিয়া সঠিক হয় নাই। এই সংক্রান্ত তারা একটি শব্দও বলে নাই। আ বাংলাদেশের আ ক্ষেত্রে আমি মনে করব যে ভারতের এই যে অবস্থান পরিবর্তন, এই অবস্থান পরিবর্তন হয়তো ভারতের দাদাগিরির যদি অবসান ঘটায় তাহলে হয়তো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সম্পর্কের উন্নতি ঘটবে। আর সেটি যদি না হয় তাহলে আ উম এ উন্নতি ঘটবে এবং এই যে উন্নতি যদি ঘটে সেই উন্নতি হলে ভারত হাসিনা কেন্দ্রিক তাদের যেই রাজনীতি বা হাসিনাকে মাধ্যমে তাদের যে দখলদারিত্বের যে মানসিকতা সেটির অবসান ঘটবে এবং হাসিনাও অ্যাকচুয়ালি বঞ্চিত হবে ভারতের যে আশ্রয়, প্রশ্রয়ে তার যে দাপট, তার যে ক্ষমতার দম্ভ, তার যে ফিরে আসার হুঙ্কার, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষ রেহাই পাবে এটা আমরা বলতে পারি। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে বিশ্বের প্রায় সকল গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনার এই রায় নিয়ে উম সংবাদ প্রকাশ করেছে এবং অধিকাংশ গণমাধ্যমে অর্থাৎ ভারতের কিছু গণমাধ্যম ছাড়া অধিকাংশ গণমাধ্যমে এই আদালতকে নিয়ে বা এই প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি। তো এটিও এক ধরনের অর্জন বলা চলে এবং আ ম জাতিসংঘ সহ কয়েকটি মানবাধিকার সংগঠন অবশ্য ফাঁসির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। পাশাপাশি কেউ বলার চেষ্টা করছেন বিশেষ করে আওয়ামীপন্থী বা হাসিনার দ্বারা পরিপুষ্ট বুদ্ধিজীবী, ভারতের বুদ্ধিজীবী, বাংলাদেশের বুদ্ধিজীবী তারা অনেকে বলার চেষ্টা করছেন যে অ্যা বিচার প্রক্রিয়া সঠিক ছিল না। আ আসামিদেরকে ডিফেন্ড করতে দেওয়া হয় নাই। দুজনের অনুপস্থিতিতে বিচার হয়েছে ইত্যাদি। কিন্তু দর্শক একটি বিষয় আইনের যে বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি ধরেন সকল জটিলতা বাদও দিলাম। ধরেন ৩ জন মিলে বা ১০ জন মিলে যখন একটি অপরাধ সংগঠন করে একটি চুরি করে, ডাকাতি করে বা খুন করে বা কোনো একটা অপকর্ম করে, সেই ১০ জনের মধ্যে একজন যদি বলে যে, "আমি রাজসাক্ষী হব এবং আমি পুরো ঘটনাটা সবিস্তারে বয়ান করব যে কিভাবে কি হলো, কিভাবে কে কি করেছে, কার অবস্থান কি ছিল, কোন প্রেক্ষিতে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হলো, এই হত্যাটি সংঘটিত হলো।" তাহলে কিন্তু আমি পৃথিবীর অন্য দেশের আইনের খবর জানি না। বাংলাদেশের আইনে এই বিধানটি আছে, ভারতেও আছে, খুব সম্ভবত ব্রিটিশ লতেও আছে। যে রাজসাক্ষী হলে এই মামলাটার কিন্তু আর অন্য কোনো সাক্ষী, প্রমাণ, যুক্তি, তর্ক এগুলার আর অবসান নাই। তো এই মামলায় যিনি রাজসাক্ষী তিনি পুলিশ প্রধান ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন। তো তার যে
সাক্ষ্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষ্যের পরে আসলে এগুলো হচ্ছে ফালতু কথা যে আসামিরা আত্মপক্ষ সমর্থন করতে পারে নাই, যুক্তিতর্ক হয় নাই। এগুলো এ এবং আমি তো দেখলাম যে হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে আইনজীবী, সে আইনজীবী কিন্তু অনেক কড়া, কড়া কথাও বলেছেন আদালতে। এমন হাসিনাকে ডিফেন্ড করতে যেয়ে অনেক কড়া, কড়া বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তো রাজসাক্ষীর বিষয়টা আমি জানি না। অনেকে যারা বলছেন বা বা এম কিছু মানবাধিকার সংস্থা যখন বলছে তখন তারা এই বিষয়টি জানে কিনা যে অপরাধের শাস্তির জন্য মূল বিষয় হচ্ছে অপরাধটি প্রমাণ হওয়া এবং সেই প্রমাণের জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন রাজসাক্ষী যিনি পুলিশের আইজিপি ছিলেন। সো আশা করি এই বিষয়টি আপনারা সহজভাবে আ বুঝতে সক্ষম হবেন। পাশাপাশি আমি আপনাদেরকে ভারতের আ যে পত্রিকা আনন্দবাজার, সেই আনন্দবাজারের কয়েকটা সংবাদ দেখাবো। আনন্দবাজার গতকাল থেকে বেশ কয়েকটি সংবাদ করেছে হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনাকে নিয়ে সংবাদ করছে তারা এবং আমি যদি কয়েকটা সংবাদ আপনাদেরকে দেখাই, আ ধরেন এই সংবাদটার শিরোনাম হচ্ছে হাসিনাকে ফেরত চায় ঢাকা, ইউনূসদের আহ্বানে কি সাড়া দেবে নয়াদিল্লি? বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকের। এটি ১৭ই নভেম্বরের সংবাদ। আ এবং এই আনন্দবাজারকে সাধারণত বলা হয় যে বিজেপি ধারার পত্রিকা, বিজেপি পন্থী পত্রিকা এবং আনন্দবাজার কিন্তু কিছুদিন আগেও হাসিনাকে নিয়ে ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে নানাভাবে কিন্তু লেগেছিল। তো আপনি যদি দেখেন যে এই অপরাধ এই যে সংবাদ, এই সংবাদেও এখানে লেখা হচ্ছে, তারা লিখছে যে মানবতা বিরোধী অপরাধের সংবাদ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা তারা কেউই বাংলাদেশে নেই, রয়েছেন ভারতে। ফাঁসির সাজা ঘোষণার পরেই ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এটি হচ্ছে একটি সংবাদ। আমি যদি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাই, আ এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদটি গুরুত্বপূর্ণ এই কারণে আ যে এই সংবাদে ভারত বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি, সে প্রত্যর্পণ চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তারা লিখেছেন, আনন্দবাজার লিখেছেন এবং আমি যদি সংবাদের ১ম থেকে যাই যে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলছে আইন? কি রয়েছে দুদেশের চুক্তিতে? এবং আপনি যদি দেখেন যে এখানে তারা কিন্তু সরাসরি লিখছে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে। এবং রিপোর্টের কোথাও আমি খুব খুঁটিয়ে সকল পত্রিকাটা পুরাটা পড়ার চেষ্টা করলাম। কোথাও ভারতের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য, সে ভাষ্যের মতোই আসলে তারা কোথাও কোনো প্রশ্ন তোলে নাই এই বিচার এবং আ সাজা নিয়ে। তারা বলছে যে উম তারা নতুন করে আ এখানে লিখছে যে মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হিংসায় উস্কানি দেয়া, হত্যার নির্দেশ এবং দমন-পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় রাখা এ ৩ অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। আ বর্তমানে ভারতে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। এবং আমি যদি এই সংবাদের ভেতর দিকে যাই তাহলে আমরা দেখব যে তারা একেবারে একটা কার্ড বানিয়ে তারা দিয়েছেন এবং তারা এখানে বলছেন যে হাসিনাকে ফাঁসির সাজা, কি অভিযোগ প্রমাণিত, উস্কানিমূলক মন্তব্য প্রমাণিত, আন্দোলনকারীদের হত্যার নির্দেশ প্রমাণিত, বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ প্রমাণিত, জানখাতপুলের ৬ জনকে গুলির নির্দেশ প্রমাণিত, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে অ্যা যে খুন করা হয়েছে তাতেও তিনি সে অপরাধও প্রমাণিত এবং কিসে শাস্তি পেয়েছেন তিনি? উস্কানিমূলক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড, বাকি মামলাগুলোয় মৃত্যুদণ্ড, হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তির বাজেয়াপ্তের নির্দেশ, জুলাই গণ আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ। তো এটা তারা একেবারে কার্ড করে একদম স্পেসিফিকলি বোঝার জন্য দিয়েছেন এবং পত্রিকাটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আপনারা যদি লক্ষ্য করেন যে একসময় হাসিনা এবং আওয়ামী লীগের অত্যন্ত প্রিয় পত্রিকা। অবস্থান পরিবর্তনের আভাস আমরা এইজন্যই বলছি। তো কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি? ভারত বাংলাদেশের সাথে একটি অপরাধী
এদের বিনিময় করার একটি চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি। এবং এখান থেকে আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে, ২০১৬ সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয়, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হবে না? চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার, যেগুলির মধ্যে বেশ কয়েকটিতে হাসিনা অভিযুক্ত, রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। অর্থাৎ খুন, গুম এবং অত্যাচার এগুলো রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে চুক্তিতে আছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত। হাসিনা নিজেও বারবার তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিচারের নামে প্রহসনেরও অভিযোগ তুলেছেন। এটা তারা হাসিনাকে কোট করছে। এখন হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ বা হাসিনার বিরুদ্ধে যে বিচার, সেই বিচারের একটা মূল ভিত্তি হচ্ছে আ জাতিসংঘের যেই তদন্ত রিপোর্ট, অ্যা এই জুলাই গণহত্যাকে নিয়ে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসলে ওয়ার্লড ওয়াইড মানে পৃথিবী জুড়ে সমাদৃত এবং সবাই এটি মেনে নিয়েছে এবং সেটি হচ্ছে মূল ভিত্তি। হাসিনা এখন বলছে তাকে উম এম হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে পাঠানো হোক, সেখানে পাঠানো হলে আরো ভালো। আন্তর্জাতিক আদালতে গেলে এই জাতিসংঘের রিপোর্ট, এবং জাতিসংঘ কিন্তু বলেছে এই রিপোর্ট প্রণয়নের সময়, প্রকাশের সময়, যে তাদের কাছে সকল ধরনের তথ্য, সাক্ষ্য, প্রমাণ, এগুলো ফরেনসিক করা আছে, ছবির ফরেনসিক করা আছে, অডিও ভিডিওর ফরেনসিক করা আছে, এবং সব মিলিয়ে তারা যদি প্রয়োজন হয় তারা সেই সাক্ষ্য প্রমাণ সরবরাহ করবেন। তো আমরা চাই প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এই মামলাটি অবশ্যই যেতে পারে। কারণ কোনোভাবেই এই মামলা টিকবে না। তো এখন ধরেন যে প্রত্যর্পণের জায়গাটা নিয়ে আ যে কথাগুলো বলা হচ্ছে, সেখানে হচ্ছে আ যে অ্যা স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে, তো এই বিচারের পিছনে তো কোনো অসৎ উদ্দেশ্য কারো নাই। একটি গণহত্যাকারী অ্যা একজন প্রধানমন্ত্রী, যার প্রধানমন্ত্রিত্ব আসলে অবৈধ প্রধানমন্ত্রী। গায়ে জোরে নির্বাচন ছাড়াই যিনি ক্ষমতায় বসেছিলেন, তিনি ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য অসৎ উদ্দেশ্যে যেভাবে গুম-খুন করেছেন, গুম-খুনের বিচার তো এখনো হয়ই নাই। যেভাবে আন্দোলনকে তিনি যেভাবে দমন করেছেন, সেটি তো রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য নয়। এবং তার এই বিচারটা অত্যন্ত সৎ উদ্দেশ্যে করা হয়েছে এবং আমি মনে করি যে ভারত এই বিষয়টি বিবেচনা করবে। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি একটা রিপোর্ট দেখাতে চাই। উম এই এই রিপোর্টটি আ উম করেছে, 'প্রথম আলোয়' ছাপা হয়েছে। এই যে আল জাজিরার বিশ্লেষণ, ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না? এই জাতীয় একটি রিপোর্ট তারা আল জাজিরা করেছে, সেটি অনুবাদ করেছে 'প্রথম আলো', এবং সেখানে আ আমরা যেটা দেখছি যে তারা বেশ কিছু মন্তব্য নিয়েছেন এবং এই মন্তব্যের জায়গাগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য, যেমন ভারতের সাবেক হাই কমিশনার, ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তিনি এটি প্রশ্ন রেখেছেন। পাশাপাশি উম আমি যদি আরো ২-১ টা ওই শেখ মুজিবের মেয়েকে এইসব প্রসঙ্গ এনে আ একজন বলছেন যে উম আ রাজনৈতিক বিশ্লেষকের কয়েকজনের নাম আমি যদি বলি, নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, ভারতে এই ঘটনাকে হাসিনার মামলা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে।
ভরদ্বাজ আরো বলেন, নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে। ইউনূস প্রায়ই ভারতের সমালোচনা করেন। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। ভরদ্বাজ মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করা হবে মানে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া। তারপরে ধরেন আরেকজনের একটা মন্তব্য আছে। আ তিনি হচ্ছেন গিয়ে অত্যন্ত পরিচিত আ ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে। কিন্তু বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না। তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক। তিনি ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ। কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। শ্রী রাধা দত্ত বলেন, বর্তমানে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। কিন্তু আমাদের অবশ্যই এই নির্দিষ্ট এজেন্ডা হাসিনা প্রত্যর্পণ ছেড়ে এগিয়ে যেতে হবে। শ্রী রাধা দত্ত বাংলাদেশের অনেকের কাছে পরিচিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে, এবং তিনিও মনে করছেন যে হাসিনার আসলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারপরেও তিনি ভারত যেন হাসিনাকে প্রত্যর্পণ না করে, সেই যেহেতু হাসিনা ভারতের কি বলবো মানে মুখ্যমন্ত্রীর মতো ভারতকে সার্ভিস দিয়েছে, সেই জায়গাটা মাথায় রাখার কথা তিনি বলছেন। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে আসলে মানে মনে হচ্ছে যেন ভারতের দিল্লির যে অবস্থান তাতে একটা পরিবর্তন আসছে। অ্যা এবং ভারত যদি প্রত্যর্পণ নাও করে, ভারত সম্ভবত হাসিনাকে খুব বেশিদিন আর ভারতে রাখতে চাইবে না। বিভিন্ন সূত্রে আমি যে তথ্যগুলো পাচ্ছি সেখান থেকে ভারত ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। তাকে অন্য কোনো তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা। কারণ ভারতের সাথে বাংলাদেশের যে আ অপরাধী বিনিময় যেই চুক্তি রয়েছে, প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকেই হাসিনাকে ফেরত পাঠাতেই হবে ভারতকে। ভারত নানা আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে তাকে যদি না ফেরায়। এবং এখানে আমি যদি আনন্দবাজারের আরেকটা রিপোর্টের একটু দেখি, আমি অনুষ্ঠানটা ইতি টানবো। আমি বড় করতে যাচ্ছি না অনুষ্ঠানটা। আ সেটি হচ্ছে এরকম যে, আমি যদি এটা দেখাই, মনে হয় এটাই। আ এটি ভারতের আজকের রিপোর্ট। এটা হচ্ছে না, ১৭ই নভেম্বরের রিপোর্ট। আজকে আত্মসমর্পণ করলে আরো ৩ স্তরের আইনি প্রক্রিয়ায় ফাঁসি বাতিলের চেষ্টা চালাতে পারবেন হাসিনা। কি? আ মানে কিভাবে হাসিনা এখন যদি দেশে ফিরে এসে আত্মসমর্পণ করে তিনি যদি আ উম আ আ আ মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালস রায়ের বিরুদ্ধে যেকোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। এবং আ তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। অর্থাৎ যে স্তরগুলো এখনো আছে, সেই স্তরগুলো নিয়ে আম আম আনন্দবাজার বলছে যে আত্মসমর্পণ করলে হাসিনা কিভাবে ফাঁসি বাতিলের চেষ্টা করতে পারে। তো সব মিলিয়ে ভারতের আনন্দবাজারের আ যে রিপোর্টিং গুলো বা তাদের যে দৃষ্টিভঙ্গির বা লেখনির যে স্টাইল বা লেখনির যেই আ অ্যাঙ্গেল আমি বলব, যে অ্যাঙ্গেলে তারা লিখছেন, আ উম সেই ভাষ্য এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য, এই দুটি ভাষ্য মিলিয়ে আমরা আশাবাদী হতে পারি যে হয়তো বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের বিপক্ষে হাসিনার একচেটিয়া আধিপত্য যে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং ভারতকে যেভাবে একটা দানবে পরিণত করেছিল বাংলাদেশকে শোষণ করার জন্য,
এমন একটা অবস্থা যে মানে হাসিনা যদি আর কিছুদিন থাকতো বাংলাদেশ হয়তো ভারতের একটা অঙ্গরাজ্যই হয়ে যেত। এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ। সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে এই বিবৃতি এবং রিপোর্টিং সবকিছু মিলিয়ে ভারত হয়তো বেরিয়ে আসবে। তাদের দাদাগিরি বন্ধ হবে, প্রতিবেশী সুলভ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে গড়ে উঠবে। বাট সেজন্য অবশ্যই বাংলাদেশের গুম খুনের জন্য, বাংলাদেশের গণহত্যার জন্য ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। আসাদুজ্জামান কামালকে প্রত্যার্পণ করতে হবে এবং বিভিন্ন মামলায় যারা ইতিমধ্যে আসামি, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, যাদের মামলা চলছে, বাংলাদেশের অপরাধীদেরকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আসলে প্রতিষ্ঠা করা যাবে না। আর তার চেয়েও সবচেয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, তার চেয়েও সবচেয়ে বড় যে মর্মান্তিক যে বিষয়, সেটি হচ্ছে যে শেখ হাসিনা, আপনারা যদি দেখেন যে গত কিছুদিনে প্রায় ১৫ মাসে আপনারা শেখ হাসিনার কাছ থেকে কোন ধরনের দুঃখ প্রকাশ, কোন ধরনের সরি আপনারা কিন্তু পাবেন না। শেখ হাসিনা তার মতো করেই ধরো, মারো, কাটো, এই করো, সেই করো, এইসব কথা তিনি বলে গেছেন, বলে যাচ্ছেন এবং কন্টিনিউ সেটি বলে যাচ্ছেন। এবং তার যে টেলিফোন আ উম আ যে কথোপকথনগুলো, আ তার যে টেলিফোনে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো, সেখানে তিনি বলছেন কিভাবে কাকে ফাঁসি দিয়েছেন, কিভাবে তিনি মেরেছেন, এদের একটারও ছাড়বেন না, সবগুলা তিনি ফাঁসিতে ঝুলাবেন। কার বাড়ি জ্বালাচ্ছে তার বাড়ি জ্বালিয়ে দাও, তোমাদের হাত নাই, তোমাদের পা নাই, তোমরা কিছু, অর্থাৎ ধরেন এখনো বাংলাদেশের মধ্যে একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করা, একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই হাসিনার যে প্রচেষ্টা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কদিন আগে কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে একটা সাক্ষাৎকারে কিন্তু স্বীকার করেছে যে জুলাই আন্দোলনে তারা কিভাবে দমন-পীড়ন চালিয়েছে। সেই জায়গাটা কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু স্বীকার করে গেছে এবং আমি এটি রেখেছিলাম, আমি খোঁজার চেষ্টা করছি যে এটা কোথায় আছে। আসলে এত ডকুমেন্ট, এত কিছু জমা হয়ে যায় যে সেগুলো দেয়াটা খুব টাফ। একসঙ্গে আ বসতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে হয়। তো যাই হোক, পাওয়া গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে যে আমি যা বলছি তার সাথে আপনাদেরকে আমি যদি একটু মিলাতে পারি। যেমন ধরেন, এটি চ্যানেল আই অনলাইনের একটা রিপোর্ট। জুলাইতে আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমন-পীড়ন, হাসিনা সরকারের ভুল ছিল, সজীব ওয়াজেদ জয়। জুলাই আন্দোলনকারীদের উপর নিষ্ঠুরভাবে দমন-পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সজীব ওয়াজেদ জয়। তিনি এপির সাক্ষাৎকারে এ ভুল স্বীকার করেন। অ্যাসোসিয়েটেড প্রেস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটবে না। তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিষ্ঠুরভাবে দমন-পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যারা এখনো হাসিনাকে ফেরেশতা ভাবছেন, তার ছেলেই কিন্তু এই বিষয়টি স্বীকার করে গেছে, নিষ্ঠুরভাবে দমন-পীড়নের বিষয়টি। আর নিষ্ঠুরভাবে দমন-পীড়নের মধ্য দিয়ে যে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, যে কয়েকশো মানুষকে পঙ্গু করা হয়েছে, যে কয়েকশো মানুষকে অন্ধ করা হয়েছে, তার শাস্তি নিশ্চয়ই হাসিনাকে পেতেই হবে। তার অন্যান্য তার যে সহযোগী, তাদেরকেও পেতে হবে এবং আমি তো বলব এই মানবতা বিরোধী এই মামলায় ওবায়দুল কাদের সহ আরো বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল। মামলার রায়ের যে বিবরণ আমি শুনছিলাম, তাতে মনে হচ্ছিল যেন অনায়াসেই এদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা যেতে পারত। তাহলে আসামির সংখ্যা আরো বাড়ত, শাস্তিপ্রাপ্ত মানুষের সংখ্যা আরো বাড়ত। আমি জানি না কি কারণে এটি করা হয়নি। তো দর্শক, আমি অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ কথা, যারা নিষ্ঠুরভাবে দমন-পীড়ন চালিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই এবং সেটি বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ কার্যকর হবে। যেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ, বাংলাদেশে কোনো স্বৈরাচার, বাংলাদেশে কোনো একনায়ক জন্ম না নিতে পারে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেবে, ভোটাধিকার কেড়ে নেবে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেবে, সাংবাদিকদের অধিকার কেড়ে নেবে, লুটের রাজত্ব কায়েম করবে। সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদেরকে এ পথেই এগুতে হবে এবং আমরা আশা করি ভারত